আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া জেলার 4টি খবর সহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গোয়ালপুকুরের মৃত যুবকের খবর দেখুন বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া মোসাগ্রাম লাইনের ভাদুল গেট, সেই ভাদুল গেটে তৈরি হচ্ছে আন্ডার পাস। আর এই সাধারণ মানুষ এই আন্ডার পাসের জন্য যে বস্তি উচ্ছেদের নোটিশ পড়েই কিন্তু তারা বিভ্রান্ত। তাদের দাবি আন্ডারপাস হোক, কিন্তু এই বস্তি উচ্ছেদ করে নয়, রেলের জন্য তৈরি হবে আন্ডারপাস, তাই নোটিশ পড়েছে এই বস্তি উচ্ছেদের। কিন্তু বস্তির সাধারণ মানুষ তারা চায় তাদের পুনর্বাসন দেয়া হোক। দীর্ঘ 40 থেকে 50 বছর ধরে বসবাসকারী এই বস্তির মানুষজন আজ কোথায় যাবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। বস্তির মানুষ চায় রেলওয়ে আন্ডারপাস তৈরি করুক, কিন্তু তাদের বাসস্থানটুকু না করে যদি আন্ডারপাস রেলের তৈরি করা হয় তাহলে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এই অসহায় সহায় সম্বলহীন মানুষজন, তাই তারা বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছেন। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। কাজে চলে গেছে না, মানুষ বলে আসবে এই হ্যালো এর কোন কাছে রাজি ছুটে বসে গেছে না। আমাদের এখানে তুফান নিয়ে যাবি কিছু এখানে কি নোটিশ দেওয়া হয়েছে? এখানে নোটিশ দেওয়া হয়েছে ঘরগুলো তোমরা তুলে নাও, একটাই কারা কথা। নোটিশ দিয়েছে? এটা রেল সরকার এখন দিয়েছে, কি বলেছে? আপনারাও চলে যান, ও আমাদের কাজ হচ্ছে, এর বেশি আমরা কিচ্ছু জানি না। কি হবে এখানে? এখানে আন্ডারগ্রাউন্ড হবে এবং দীর্ঘদিন বহুত শুনেছি রেলের একটা রাস্তা বাড়বে। এখানে বাস ধরুন 60-70 বছর হবে অনুমান, এর বেশি আমরা জানি না, কিন্তু আমরা এই জীবন যাপন করে আছি এবং আমরা রেলের সাহায্য করছি, রেলের নাইট গার্ড করেছি। সোনামুখী যখন হয়, যখন ঘোষ পাবো ইঞ্জিনিয়ার আসে, এক গোলা জলে নেমেছি, কিন্তু আমাদের ব্যবস্থা কেউ করে দেয় না। আমরা আছেন কতদিন?
60 বছর, এখন ধরুন 65 বছর। এখন কি করবেন? এখন আমাদেরকে ভাঙে দিচ্ছে, আমাদেরকে এটা কোনো ব্যবস্থা সরকার যেন করে দেয়, কি এটা আমরা চাই। কি চাইছেন আপনারা? ওই ঘর বাড়ি দুয়ার যেমন আমরা ছেলে মেয়ে নিয়ে একটা ঝুপড়ি করে থাকতে পারি, তার একটা ব্যবস্থা যে কোনো করো, তাও যদি না পারে আর আমাদের করার কিছু নাই। আপনার নাম? ধীরেন সিট। বলছি কি হয়েছে, গতকাল কি করেছে? ঘর ভেঙে দিয়েছে কার ঘর ভেঙেছে? আমার। কি ঘরে ঘরে কে কে থাকেন আপনারা? আমি কিছু করিনি, আপনারা কে কে থাকেন ঘরে? একাই। তাহলে এখন আছেন কোথায়? গাছতলা। এই রোদে গরমে কষ্ট হচ্ছে না? ও হচ্ছে তো। কি করবেন তাহলে এখন? কি করবো, গাছতলা বসে থাকবো আর লাইনে শুয়ে যাবো। কেন? তার কোথায় থাকবো? তো রেল যখন ভাঙতে এসেছিল তখন কিছু বলেননি? না, আমাদেরকেও কিছু বলেন, আজকে এসে ভেঙে দিই। ঘরে কেউ ছিল না? না, নিয়ে একাই থাকবো। কত বছর ধরে এখানে আছেন? অনেক বয়স হয়ে গেল, এই মা বাপ সব এইখানে মরে, ছেলেরা মানুষ হয়েছে, তাদের বিয়া শাদী হয়েছে। তাহলে এখন যাবেন কোথায়? যাবো না, লাইনে যাবো। কেন? তার কোথাকে যাবো? লাইন ছাড়া তার তো উপায় নেই, লাইনেই যাবো। যখন আমাদেরকে তুলে দিচ্ছে তার লাইন ছাড়া তার পথ না। আপনার নাম? আমার নাম বালিকা দাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পর এবার তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম সৌমিত্রর। নিছকই সৌজন্যতা নাকি অন্য ইঙ্গিত, সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। 2024 লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা থেকে সৌমিত্র খাঁর জয়লাভের পরেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গাল ভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। একের পর এক সৌমিত্র খাঁর বিস্ফোরক সেই মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর ফের শিবির বদলের জল্পনা শুরু হয়। আর সেই জল্পনাকেই সোমবার অক্সিজেন যোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর প্রণামের ঘটনা। জানা গেছে সোমবার রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা, বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র খাঁ, করেন কুশল বিনিময়। আর এতেই সৌমিত্রের দল বদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলে দাবি করেছেন, তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্রর দল বদলের জল্পনাকে ওড়াতে পারেননি। জল্পনা উড়েনি তৃণমূল নেতৃত্বের। ইলেকট্রিক লাইনের ঠিক আছে, আমি 22 সেকেন্ডে চিঠি দেবো, মেদিনীপুর সরকারের চিঠি দেবো। আপনারা আমাকে ডিটেলস অফিস দা এই বাবুর কাজ লিখে কোন জায়গাটা কি ইলেকট্রিক কোন জায়গায় সহজে লিখে আমাদের এই মানে কালেকশন সাবস্টেশন থেকে যে সাপ্লাই হয়, এই সাপ্লাইটা প্রচন্ড প্রবলেম। আপনারা কিছু বাতাস দিলেই কারণ দুদিন না লিখে আমি পড়ে ক্লাবে তোমাদের ডকুমেন্ট স্টেজ রয়েছে, ঠিক আছে, একটা হল চাই, রেকর্ড আছে, বাহ, একটা হল চাই, তাই তো? না গ্যালারি করা যাবে, আগে আপনাদের একটা হল চাই। আজকে আমরা উপস্থিত আছি, গতকাল ছিলাম সোনামুখী ব্লকের পাড়াতে, আর আজকে আমরা আছি ওদা বিধানসভার রতনপুরে। এই রতনপুরে ক্লাবের একটা সুন্দর মাঠ তৈরি হয়েছে এবং এই যে ব্যারিকেডটা দেখছেন, এই যে ব্যারিকেডটা দেখছেন, এই ব্যারিকেড দেখুন সুন্দরভাবে হয়েছে। এবং এই মাঠ আমি চাই ছেলেরা মোবাইল
কম্পিউটার ল্যাপটপ ছেড়ে অন্ততপক্ষে সারাদিনে 2 ঘন্টার জন্য মাঠে আসুক, 1 ঘন্টার জন্য মাঠে আসুক। তার জন্য আমি 12টা মাঠের পরিকল্পনা নিয়েছি এবং 2টো মাঠ আপনাদের দেখালাম। এবার প্রতিটা ব্লকে আমি মাঠের কাজ করেছি, সেটা আপনাদের 12 দিনে দেখাবো। এবং আগামীবার এই যে সামনের 5 বছর আমি চাই যুবকদের স্বার্থে সব কিছু ভালো। আমার ঘাড়ে ব্যথা আছে, তাই জন্য রিস্ক নেবো না, এগুলো ছয় হয়। বলো ইনডোর জিম ইনডোর জিমে তো ঘর করতে হবে, হলে ভালো হতো। আউট জিম করে দিচ্ছি। আউটে ওইগুলো মেনটেন করা খুব জটিল, ওইটাই ভালো সুবিধা। ইনডোর জিমে মেনটেন করে টাফ না, আউটডোরে মেনটেন বৃষ্টি এই সব আর যেরকম চেঞ্জ করার। আর স্যার ইনডোর জিম একটা দেখুন স্যার, যদি হয়, হ্যাঁ যদি একটা ইনডোর জিম হয়। ইনডোর জিম আউটডোর জিম বলছি ভালো করে। ইনডোর জিম আমার বিল্ডিং বানাতে হবে, বিল্ডিং আছে ছোটোখাটো জিনিস তো লাভ নেই। হাঁটতে হাঁটতে দেখলাম তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকেও প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা রতনপুরে যান এবং ভবতারণ চক্রবর্তী তৃণমূল নেতা এবং রতনপুর অঞ্চল পর্যবেক্ষক এবং প্রাক্তন ব্লক সভাপতি ওঁদার এবং রাজ্য কমিটির সদস্য, জেলা কমিটির মেম্বার ছিল, তাকে প্রণাম করেন, কি বলবেন? দেখুন, সৌমিত্র খা অনেক রকম ভিলকিবাজি জানে। ভোটের আগে এক বক্তব্য, ভোটের পরে এক বক্তব্য, মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য। ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটের আগে প্রণাম করে যাচ্ছে। ও বলছে সৌজন্য সাক্ষাৎকার, ঠিক আছে, আমরা কিছু বলছি না, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেউ আশীর্বাদ করছে। পুরনো দিনের লোক, একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি। কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে, মমতা ব্যানার্জির যে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, ওটা কাজ করেছে। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত নামে আমি বলতে চাই না, সার্বিকভাবে বলছি, ওকে যেটুকু চিনি, কেন্দ্রে গিয়েছিল, মন্ত্রিত্ব পায়নি, না পাওয়ার যে জ্বালা, এসে তৃণমূলের সঙ্গে ঢলাঢলি। যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয়, এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু ওকে দেয়নি। সেই জন্য দেখবেন মানুষ কী ভাবছে, পশ্চিমবাংলার মানুষ ভাবছে এই বাবা জিতেই তাহলে তৃণমূলে যোগ দেবে। এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে, তারা কি তৃণমূলে যোগ দেবে? সুজাতা ভালো, সুজাতার দিন খারাপ ছিল, যেমনি ভোটে জিতেছে সুজাতা ভালো, আমরা খারাপ। এই যে ওর বক্তব্য বিভিন্ন টাইপের, ভোটের আগে একদম মমতা দি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপরণানি বাপান্ন করছিল, জাস্ট পাল্টানি সকাল থেকে রাত পর্যন্ত। এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পায়নি বলে পাগলের মতন হয়ে গেছে, তাই তৃণমূলের সুনাম করছে। যাকেই দেখছে তাকেই প্রণাম, যাকেই বলছে হাতঝাড় করছে, যাকেই বলছে যে না দলটা ভালো, দলটা মুখ করেছে, তৃণমূল ফাইন কাজ করেছে, তৃণমূল মানুষের কথা ভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে। এবং ওদের বিজেপির 3-4 জন লিডারকেও টার্গেট করে দিয়েছে, নামগুলোও সেটা আমরা দেখলাম, কয়েকজন দিলীপবাবু উনি বলছিলেন। তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো, ব্যক্তিগত মতামত তো, ও মনের মতো রাজনীতি করছে, রাজনীতি করুক, আমাদের তো কোনো আপত্তি নাই। আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞেস করে, সময় কথা বলবে। তৃণমূল কি যোগদান করবে, কি মনে হচ্ছে? সেটা ধরুন দল তো ডিসিশন নেয়, আমরা তো ডিসিশন নেওয়ার কেউ নই, সেটা দল ডিসিশন নেবে। ওর যা মতিগতি দেখছি, পাবলিক আমাদেরকেও জিজ্ঞাসা করছে কি হবে কি না হবে, দলের ব্যাপার ভাই। দল যদি নেয় আপনারা স্বাগত জানাবেন? দেখুন, দল নিলে, আমরা দল করা লোক তো, আমরা যদি কাউকে পছন্দ করি না করি ওটা ব্যক্তিগত মুখ, কিন্তু দল যখন করি, দল যদি খেজুর গাছকে বলে মানতে হবে, সেটা কিন্তু আমরা মানতে বাধ্য, কারণ দলের আমরা সৈনিক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। সৌমিত্র খা আপনাকে প্রণাম করলো রতনপুর বাজারে, কি বলবেন? সৌমিত্র খা একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওঁদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওঁদা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায়। সেই সৌমিত্র খা হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়
সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হৃদয়তার ব্যাপার। এটা কি একটা মানে সমীকরণ? সেটা এই মুহূর্তে বলা যায় না, তবে আগামী দিন বলবে কি জিনিস। উনি কি যোগদান করবে তৃণমূলে? সেটা এই মুহূর্তে জানা নেই, সেটা একটু অপেক্ষা করতে হবে আর কি, সময়ই সব বলবে। এটা কি সৌজন্য সাক্ষাৎ? এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ। মাথায় হাত দিলেন, সে পা ছুঁয়ে প্রণাম করেছে, তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে একটা আশীর্বাদ করতে হবে, মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করবো। আপনার নাম? আমার নাম ভবতারণ চক্রবর্তী। কি পদে আছেন? রতনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক আছি। আদিবাসী ও তপশিলি ভোট ব্যাংকে ধসেই বাঁকুড়ায় পদ্ম প্রার্থীর হারের কারণ। 26-এর আগে আদিবাসী ও তপশিলির মন ফেরাতে কোমর বেঁধে নামার মরিয়া চেষ্টা বিজেপির। লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের আদিবাসী ভোট ব্যাংকের পাশাপাশি তপশিলি ভোট ব্যাংকেও ধস নেমেছে। ফলে বাঁকুড়া বিধানসভা বাদে বাকি 6টি বিধানসভাতেই ভোট প্রাপ্তির নিরিখে তৃণমূল প্রার্থীর থেকে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থীরা। সম্প্রতি বাঁকুড়া লোকসভার হারের কারণ পর্যালোচনা করতে গিয়েই এমনই তথ্য উঠে আসে বিজেপির হাতে। বিজেপির দাবি, ওই দুই শ্রেণীর ভোটকে তৃণমূলের পক্ষে আনতে সবচেয়ে বেশি কাজ করেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প। বিজেপি নেতারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মানুষ তা বিশ্বাস করেনি বলে দাবি বিজেপি নেতৃত্বের। এদিকে 2 বছর যেতে না যেতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে আদিবাসী ও তপশিলি ভোট ব্যাংক ফেরানোই যে বিজেপির একমাত্র লক্ষ্য, তা আড়ালে মানছে বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে নিবিড় জনসংযোগের মাধ্যমে ওই দুই ভোট ব্যাংককে নিজেদের পক্ষে ফেরানোর সম্ভব বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব, যদিও তৃণমূল তা মানতে নারাজ। তৃণমূলের দাবি, আদিবাসী ও তপশিলি মানুষের জন্য কোনো কাজ করেনি কেন্দ্রের বিজেপি সরকার। তা বুঝতে পেরে বিজেপির কাছ থেকে সরে গেছে ওই দুই শ্রেণীর ভোট ব্যাংক। হাজার চেষ্টা করেও বিজেপি সেই ভোট ব্যাংক নিজেদের পক্ষে আনতে পারবে না বলেই দাবি তৃণমূলের। এবারের যে ভোটের ফলাফল, সেটা বুথ অনুযায়ী, অঞ্চল অনুযায়ী আমরা বিশ্লেষণ করেছি। দুরকম ভাবে 2019 এবং 24-এর মধ্যে কত ডিফারেন্স, এক
আর 24-এ আমাদের সঙ্গে তৃণমূলের কোথায় কোথায় ডিফারেন্স। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সমস্ত আদিবাসী ভাই অধ্যুষিত এবং এসসি অধ্যুষিত বুথ, তো সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী যে ইন্ডি জোট যেভাবে একটি মিথ্যা প্রচার করেছে যে যদি এবারে ভারতীয় জনতা পার্টি 400 সদস্য পার করে তাহলে সংবিধান সংশোধন করে সমস্ত সংরক্ষণ তুলে দেবে। এই কথার প্রতিবাদ মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেছিলেন, কিন্তু মানুষ ওই ওদের কথাটাকে বেশি করে বিশ্বাস করেছে এবং যার ফলে কিছু ভাসমান ভোট যাদের মধ্যে দৃঢ়তা কম আছে তারা তো ওই কথাটাকে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরে গেছে। এবং আমরা দেখেছি যে যেখানে সম্পূর্ণভাবে আদিবাসী অধ্যুষিত বুথ আছে সেখানে প্রায় 80 থেকে 100 ভোট কম হয়েছে। সেই রকম অনুসূচিত জাতি এসসি বুথ যেখানে আছে বেশি সংখ্যায় তাদেরও ভোট তুলনামূলকভাবে কম হয়েছে। আপনারা দেখবেন যত শহর অঞ্চল শহর এলাকাতে সেখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ডগুলোতে আজও বিজেপি জিতে আছে, শুধু বাঁকুড়ায় নয় সারা পশ্চিমবাংলা জুড়ে। যে এটা একটা বড় বিষয়, এদের এই যে মিথ্যে প্রচার এটাকে আমাদেরকে এর সঙ্গে এটাকে কমব্যাট করতে হবে, এর সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এরা যে ভুল প্রচার করছে এটা মানুষের কাছে আমাদের নিয়ে যেতে হবে। আরেকটা লক্ষ্মীর ভান্ডার একটা আছে। লক্ষ্মীর ভান্ডার তো এমন অনেকে বলছে যে আমি নিজে বারবার বললাম পদ্মফুলে ভোটটা দিয়ে আমার স্ত্রী, সে বলছে তারা বলছে আমার স্ত্রী বৌমা কাউকে আমরা রাজি করাতে পারলাম না, মানে এইরকম ভাবে হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের প্রভাব ফেলেছে। হ্যাঁ আমরা বলেছিলাম, কিন্তু যেটা পাচ্ছে সেটার প্রতি বিশ্বাস তারা বেশি করেছে। আরেকটা বিষয় হয়েছে, সমস্ত ভোটের 3 দিন আগে ভয় দেখিয়েছে যে তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এটাকেও মানুষ বিশ্বাস করেছে। আর ওরা তো এরকম নেচার, যেমন করে দেখবেন যে ফলাফলের পরে শহরের বিভিন্ন জায়গায় ওরা জল এবং বিদ্যুৎকে বিচ্ছিন্ন করেছে। তো এই সব বিষয়গুলো এবং এছাড়াও বাঁকুড়াতে যেটা হয়েছে, যেরকম শুনছি যিনি তৃণমূলের প্রার্থী যিনি জয়লাভ করেছেন তিনি বুথে বুথে প্রচুর অর্থ বিতরণ করেছেন, যেটা আমরা কিন্তু 2 দিন আগে সেইভাবে বুঝতে পারিনি। পরবর্তী সময় জানা যাচ্ছে যে দেশলাই বাক্স বা ওই যে পার্স ব্যাগ করেছিল মহিলাদের তার মধ্যে দিয়েও অর্থ বিতরণ হয়েছে বলে অনেকে বলছে। সেটা একেবারেই নয়, সেটাতে কোনো কিছু হয়নি। তার কারণ যে 2-1 ভিন্ন মত পোষণ করতে পারে তারা মিডিয়াতে বাইট দিয়েছে, কিন্তু এর জন্য কোনো ক্ষতি হয়নি। সাংগঠনিকভাবে দেখুন একটা উৎসাহ উদ্দীপনা থাকে, সাময়িক একটু উৎসাহ উদ্দীপনাটা একটু কমবে, কিন্তু সংগঠন যেমন ছিল তেমন থাকবে। আবার সেইভাবে দেখবেন না ভারতীয় জনতা পার্টি 2 থেকে আবার ঘুরে এসে দাঁড়িয়ে সরকার গঠন করলো, তো 10 বছর সরকার চলেছে, আবার তৃতীয়বারের সরকারও গঠন করেছে। সাংগঠনিক রদবদল এখনই কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আর এগুলো তো সমস্ত সংগঠন ঠিক করে, এর সঙ্গে আমার মতামতের কোনো বিষয়। যদি 2021 বিধানসভা নির্বাচন দেখা যায় তাহলে বাঁকুড়া লোকসভার অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে 4টাই ছিল বিজেপির দল, সেটা কি 26-এ ধরে রাখা সম্ভব হবে এই পরাজয়ের পর? সেটা হবে, এটা কোনো বিষয় না। তার কারণ মানুষ এক একটা নির্বাচনের প্রেক্ষিতে আলাদা থাকে, সেটা সম্ভব হবে। এখন তার কারণ আমরা 40%-এর ওপর ভোট আমাদের আছে, এই ভোটটা একটা খুব বড় মাত্রার ভোট। আর তৃণমূল যেভাবে অন্যায় অত্যাচার করছে, দুর্নীতি করছে, মানুষ এটা আরো বুঝতে পারবে এই 2 বছরের মধ্যে। আজ এই তৃণমূলের বিরুদ্ধে মানুষ বিধানসভায় নিশ্চিতভাবে ভোট দেবে।
একজন কিন্তু দারুণ কথা বলেছে আমাকে আজকে, কালকে তার সন্ধ্যাবেলা। কাজ করতে থাকুন, কি রেকর্ডিং করছো? আপনি যেমন কাজ করছিলেন, আর বরং আগে আপনার একটা মাইন্ড এসেছিল বাংলার ঝাড় অধিকারটা, মানে আপনি যে ইম্পর্টেন্সটা দেখুন, এই ইম্পর্টেন্সটা আমি হাত লাগাতে হবে। তারপরে তাদের হার অন্তত তাদের পর্যালোচনা এটাই উঠে আসে। কেন পায়নি সেটা বলছে। 400 সিট নিয়ে ভারতবর্ষের সংবিধানটা বদলাতে চেয়েছিল। এরা তানাশাই করে এখন একতন্ত্র করে গায়ের জোরে সরকারটা চালাতো। পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, বিধানসভা ভোট বন্ধ করে দিত। ওয়ান ম্যান লিডার করে এটা চালাতে চেয়েছিল। এটা ভারতবর্ষের মানুষ পছন্দ করে, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে একটা দল নির্বাচিত হবে, একটা বিরোধী থাকবে, তারাই পরিচালনা করবে, শাসন করবে। এটা এরা চাইনি, গায়ের জোরে ভেবেছিল আমরা করে দেবো, সেটা মানুষ পছন্দ করেনি। ভারতবর্ষের মানুষ কি করলো, নির্বাচনে অংশগ্রহণ করে নরেন্দ্র মোদীর মতো নেতাকে সেকেন্ড পজিশনে এনে দিল। সেই সরকার গঠন করতে পারলো না, ধার করে সরকার করতে। এটা তো অরিজিনাল ফ্যাক্টস। একক সংখ্যা গরিষ্ঠতা ভারতের প্রধানমন্ত্রী পায়নি, বিজেপি পায়নি, এটা তো অস্বীকার করার নেই। আবল তাবল বকলে তো হবে না। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা ভোট দিল না কেন? জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে তাদের, কেন দেবে তারা? তোমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের টাকা বন্ধ করে দিয়েছো, 100 দিনে কাজ বন্ধ করে দিয়েছো। তোমরা কি করেছো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য? তোমরা কিছু করনি, যার ফলে মানুষের এটা ক্ষোভ হয়েছে যে আমাদের জয় জোহার যে প্রজেক্ট, যেটা মুখ্যমন্ত্রী দিয়েছে আদিবাসীদেরকে, সেটা তো ওরা করতে পারলো, করেনি। নেচারালি এদের সাপোর্ট পায়নি। আর সরকার দিল্লিতে থেকে পশ্চিমবাংলার মানুষের কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। তৃণমূলের কিছু ছাঁট লোককে বিজেপি নেতা করে প্রতিহিংসামূলক রাজনীতি করেছে। ইডি, সিবিআই, একে ধরো ওকে ধরো, অসম্মান করো, এটা করেছে। আর শহরে ভোট বলছেন, শহরে প্রত্যেক লোকের ঘরে ঘরে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছে, তাদের টাকা পাঠিয়েছে, গরিব মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে। এরা বুথে বুথে টাকা দিয়েছে। আমরা যেমন বুথ খরচা দিয়েছি কর্মীদেরকে, এরা ঘরে ঘরে টাকা পাঠিয়েছে। এরা লতা প্লেস থেকে ভোটের দিন টাকা বিলি করেছে, পার ভোট 1000 টাকা, পার ভোট 500 টাকা, লাইন পড়ে গেছিল। আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা করছে সেটা আমরা বুথে টাকা দিয়েছি। কাদের? বুথে যারা কাজ করে ভলেন্টিয়ার তাদের। আমি ঘরে ঘরে তো টাকা পাঠাইনি, এটা তো ঘরে ঘরে টাকা পাঠিয়েছি। আর ম্যাচিসটা আমার প্রতীক ছিল, এত লেখার সুযোগ পাইনি বলে আমরা সিম্বলটা দিচ্ছিলাম মানুষকে। এখন যেমন লজেন্স দিচ্ছি, চকলেট দিচ্ছি, সেম, নাথিং এলস। আর 5 বছর উনি এমপি ছিলেন, সবচেয়ে বড় উনি কেন্দ্রের মন্ত্রী। তিনি মানুষের দরজায় গেলেন না, গ্রামে গ্রামে ঘুরলেন না একবারও যে আমি মন্ত্রী হয়েছি, আপনারা আমাকে কি বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। যায়নি, কোনো প্রজেক্ট করেনি, কোনো প্রকল্প তৈরি করেনি। বাঁকুড়ায় যেমন আমি বিশ্ববিদ্যালয় করতে পেরেছিলাম জেলা পরিষদ থেকে, উনি তো কোনো জিনিস করতে পারলেন না। অথচ 3 দিনের বাচ্চা, তার মাটা তার হাসপাতালে মারা গেল, এমন নার্সিংহোম করলেন। লক্ষ্মীর ভান্ডার বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের, আরে লক্ষ্মীর ভান্ডারে এরা বলেছিল যে আমরা ক্ষমতা এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় 1000 দেয়, আমি 3000 দেবো। কিন্তু মানুষ ওদিকে বিশ্বাস করেনি, কারণ 15 কোটি টাকা, 15 লক্ষ টাকা দেয়নি। 2 কোটি বেকারকে চাকরি দেয়নি। এই মিথ্যাবাদী বিজেপিকে ভারতবর্ষের মানুষ
সমর্থন করবে না ভোট দেবে? দেয়নি, বাংলাতে তো পাইনি। তাহলে 2021 সালে বাঁকুড়া লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা আছে, 7টায় ফুটে যাবে, 7টায় তৃণমূল পাবে। 7টা কেন, 12টা পাবে না, আমরা বিষ্ণুপুরটা পাবো। আমার মনে হয় দুর্বলতা স্বীকার করে নিচ্ছেন। ওদের সংগঠন আছে, যে নেতাকে চাবি মেরে দলের লোকরা আটকে রেখে দেয়, কি সংগঠন রে ভাই? সে তো একটা কেন্দ্রীয় মন্ত্রী, দলে তালা মেরে দিচ্ছে। আর সমস্ত পুরনো বিজেপি যারা আছেন, যারা 26,000 নোটাতে ভোট দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে ওরা প্রকৃত বিচারটা করেছে। কাজের লোককে ভোট দিন, বাজে লোককে ভোট দেবেন, তাই পরাজয় হয়েছে। জঙ্গলমহলের মানুষ ভোট দেয়নি আদিবাসী সমাজ। জঙ্গলমহলের মানুষ ভোট দেয়নি বিজেপি। কেন দেবে? জঙ্গলমহল কোনো উন্নয়ন করেনি। আরে ভাই, জিতে তো যেতে হবে। আমি যে ভোটে জিতেছি, আমি যাচ্ছি তো দরজায় দরজায়, আমি নমস্কার জানাতে যাচ্ছি, ধন্যবাদ। যারা ভোট দেয়নি, আমার নামে অপপ্রচার করেছে, আমার নামে কুৎসারোটনা করেছে, আমি তো তারা পরাজিত হয়েছি, তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি। একটা কাটসি, একটা ডেকোরাম থাকবে তো, সেসব ওদের মধ্যে নেই, ওদের দলে নেই। থ্যাংক ইউ। সারা দেশের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ডে প্রতিষ্ঠিত মা জগৎগৌরীর দশর সুপরিচিত। এই দশর উপলক্ষে বিকালের দিকে ভগলদিঘির দশর এবং মা জগৎগৌরীর দশরের মেলবন্ধন হয়। আর সেই মেলবন্ধনে মায়ের ভক্তরা মাকে নিয়ে কিন্তু ভগলদিঘির কাছে পৌঁছায়। অপর দিক থেকে ভগলদিঘির পক্ষ থেকেও যে দশর নিয়ে আসা হয় এবং এক জায়গাতে মেলবন্ধন হয়, সেই মেলবন্ধনের খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। সোমবার কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোয়ালপুকুর ব্লকের সাহাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামের এক যুবকের। মৃত ওই যুবকের নাম অর্জুন রাম, বয়স 18। দুর্ঘটনার পর দেহ শনাক্ত করা যাচ্ছিল না। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করে। এরপর মেডিকেল কলেজ তার ময়না তদন্ত করে। মৃত ওই যুবকের নাম অর্জুন রাম, বয়স 18। পরিবার সূত্রে জানা গিয়েছে অর্জুন আসামের শিলচরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সোমবার বাড়ি ফিরছিলেন। তো কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোথায়? ছোট এলাকা। বললাম কিভাবে জানতে পারলেন যে দুর্ঘটনা ঘটছে? আনতে পারলাম না, ওখানে দুর্ঘটনা ঘটছে, হাসপাতালে ভর্তি আছে। আমাদের দেখতে গেলাম, দেখতে দিল না। হ্যাঁ, আমরা ওখান থেকে কান্দাকাটি করে গাড়ি রিজার্ভ করে বাড়ি আসছি।
কি নাম আপনার ছেলের? অর্জুন রাম। আপনার নাম? সীতারাম। কি হবে আপনার, কি হবে ছেলে? আমার ছেলে আপনার ছেলে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে।